বুলির শিকার হয়ে আমি কিছুটা মানে নিজের মনের ভিতর একটা করি যে আমিও একটা সময় কিছু হয়ে দেখায় দেব। আমরা আসলে সিনেমাতে বলি বা অন্যান্য জায়গাতে বলি যে ফিগারগুলো দেখে আমরা ওয়াও ফিল দেই, সেই ওয়াও ফিলগুলো আমাদের দেশেও সম্ভব। আমি বাংলাদেশে ফার্স্ট এবং প্রথম আইএফবিবি প্রো। 2014-তে 7টা গেম খেলেছি, আমি 7টাতেই চ্যাম্পিয়ন। এখন পর্যন্ত আপনি কি পরিমাণে ইনভেস্ট করেছেন? এখন পর্যন্ত আমার যত ইনভেস্ট হয়েছে আমি ঢাকা শহরে বাড়ি করতে পারতাম। তো কয়েক কোটি টাকার গল্প তাহলে। আমরা জানি যে বডি বিল্ডিং ব্যাপারটা এখন গ্রামে-গঞ্জে ছড়িয়ে গেছে। আসার সাথে সাথেই এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি দেখেছেন হয়তোবা এই শোর হাইপ এখান থেকে এখানে উঠে গেছে। 2014-তে প্রথম মিস্টার বাংলাদেশ হই আমি। সিক্স প্যাক হওয়ার পরেও পেটটাকে ভ্যাকুয়াম করে ফেলা। আমার তো রীতিমতো ভয় লাগে রীতিমতো যে এই শরীরে এরকম কেন? প্রোটিন সোর্স আমি চিকেন অথবা ফিশটাকে বেশি প্রেফার করি। কার্ব সোর্স হোয়াইট রাইস, বানানা। মানে দেখি আপনি কালকে থেকে 12টা করে কলা খাওয়া শুরু করে দিলেন, 8টা করে ডিম খেলেন, এটা বিপজ্জনক হয়ে যাবে আপনার জন্য। যদি করতে চাও তাহলে মাত্র শুরু করেছো, আগে বডি বিল্ড করো। আমাদের দেশে সম্ভাবনাময় বডি বিল্ডার অনেক আছে, তারা ইন্টারন্যাশনালি ভালো করার যোগ্যতা তাদের আছে। তারা ভালো রেজাল্ট করছে না কেন? জাস্ট বিকজ অফ আমাদের জাজমেন্ট। কারণ আমাদের জাজমেন্টে তারা বেস্ট, ওখানে যাওয়ার পর টপ 6 ফিনিশ করতে পারছে না। আপনার যে একটা বড় বডি হয়ে গেল, বড় সাইজ নিয়ে আপনি স্টেজে উঠছেন, সেটা যে আপনি চ্যাম্পিয়ন হয়ে যাবেন সেটা না। বডির এমন কন্ডিশন হয় আপনি ফেইন্ট হয়ে যেতে পারেন, আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আজকে আমি যাকে অতিথি হিসেবে নিয়ে এসেছি তার নামটি বলার আগে তার অর্জনগুলো একটু আপনাদেরকে বলতে চাই, যেটা আপনাদের জন্য অনেকেরই হয়তো বা একটু বুঝতে সমস্যা হবে, বাট ইন ডিটেলি আমরা যাবো একটু পরের শোতে, এবং আমি সবাইকে ইনভাইট করছি যে শোটা মনোযোগ দিয়ে দেখার জন্য। তার আগে আমি একটু বলি, ফার্স্ট আমি যখন তাকে দেখি আমার প্রথম লুকে আমার কাছে মনে হচ্ছে যে উনি কি বাংলাদেশি, মানে এগুলো কি বাংলাদেশি হচ্ছে, এটা ছিল আমার প্রথম ইমপ্রেশন। সো আমাদের মতো মানুষ যারা গণমাধ্যমে আমরা কাজ করি তাদেরই যদি ইমপ্রেশন এটা হয়, তাহলে আরও যারা জানছেন না, মানে যারা এগুলো নিয়ে নাড়াচাড়া করেন না, সেখানে আসলে আমাদের ছেলেরা যে কত দূর এগিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। যার কথা বলছি তিনি ফার্স্ট IFBB প্রো অফ বাংলাদেশ। এটা হয়তো অনেকেই বুঝবেন না, ইভেন আমিও অত ডিটেল বুঝি না, আমি জানবো তার কাছ থেকে। 6 টাইম মিস্টার বাংলাদেশ, সিলভার মেডেল, এবং 53তম এশিয়ান বডি বিল্ডিংয়ে চ্যাম্পিয়নশিপ চায়নাতে উনি সিলভার মেডেল পেয়েছেন। ব্রোঞ্জ মেডেল পেয়েছেন ওয়ার্ল্ড রিজিওনাল চ্যাম্পিয়নশিপ সিঙ্গাপুরে। এছাড়া 2বার হচ্ছে ওভারঅল চ্যাম্পিয়ন অফ মিস্টার মার্সেল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, এবং এছাড়াও আরও অনেক অনেক অর্জন। তিনি হচ্ছেন তামির আনোয়ার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি খুবই সম্মানিত বোধ করছি আপনাকে আজকে আমার অনুষ্ঠানে পেয়ে। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামের পাশে দেখতে পাচ্ছি IFBB প্রো, এটা আসলে একটু আমাদেরকে যদি বোঝান প্রথমে। আমি বাংলাদেশে ফার্স্ট এবং প্রথম আইএফবিবি প্রো। আইএফবিবি প্রো হলো IFBB, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস। আচ্ছা, সেটাকে IFBB প্রো তখনই হবে কেউ যখন সে একটা প্রো কোয়ালিফায়ার গেমে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, ওভারঅল চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, এটা কোথায় হয়? এটা বিভিন্ন কান্ট্রিতে হয়, তো আমি যেটাতে হয়েছি সেটা থাইল্যান্ডে হয়েছিল। আচ্ছা, তো থাইল্যান্ডে আমার সেগমেন্ট ছিল ক্লাসিক ফিজিক ক্যাটাগরি। ওকে। তো ক্লাসিক ফিজিক ক্যাটাগরির ক্লাস A ডিভিশনে আমি খেলেছি। এরকম 4টা ডিভিশন ছিল, B, C, D। তো 4 ক্যাটাগরির 4জন চ্যাম্পিয়নকে নিয়ে আবার স্টেজ পারফর্ম হয়, সেখান থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স অর্থাৎ ওভারঅল চ্যাম্পিয়ন সেটা আমি হয়েছি। কত সালে এটা? 2022 নভেম্বর। রিসেন্ট প্রসঙ্গে আমি আসতে চাই, মানে রিসেন্ট প্রসঙ্গ নিয়ে তো আমি বলবো যে প্রথমত ধন্যবাদ জানাই যে বাংলাদেশে এত চমৎকার একটা শো হয়েছে, ডেফিনেটলি এত বড় করে হয়েছে, সেখানে সব ধরনের পার্টিসিপেন্ট ছিল। কিন্তু আপনার ফ্যান ফলোয়ার যদি আমি বলি, তারা এক্সপেক্ট করেছিল যে ইউল বি দ্য টপার, রাইট? এবং আপনি দেখলাম পরবর্তীতে এই শোটা নিয়ে বিভিন্ন ধরনের কথা আপনি বলছেন, বিডি মাসল শোর কথা আমি বলছি। এটা কি আপনাকে কিছুটা হলেও হতাশ করলো? আমি যদি ভুল না বলে থাকি, আপনার 85 ক্যাটাগরিতে আপনি হচ্ছেন চ্যাম্পিয়ন, আর পুরা ক্যাটাগরিতে আপনি সেকেন্ড হয়ে গিয়েছেন ওখানে, রাইট? ওভারঅলে আপনি সেকেন্ড হয়ে গিয়েছেন। ওভারঅলে আসলে তো একজনকেই ঘোষণা করে, হ্যাঁ। তো কম্পারিজনের ভিত্তিতে বোঝা গেছে যে আমিই সেকেন্ড। ওকে, সো আপনার আসলে এই শোটা নিয়ে আপনার বলার কি আছে, আপনার যদি কিছু বলার থাকে? হ্যাঁ, এই শোটা নিয়ে আমার কিছু বলার আছে, কারণ বাংলাদেশ বডি বিল্ডিং গত 2 বছর আগে ওই ঘটে যাওয়া ঘটনার পর অনেক ডাউন হয়ে গেছিল। তো এই শোটা যখন অ্যানাউন্সমেন্ট হলো তখন ভাবলাম, আমি তখন দুবাইতে, ভাবলাম বাংলাদেশ বডি বিল্ডিং আবার নিশ্চয়ই প্রাণ ফিরে পাচ্ছে। তো আমি আসলে এই গেমটা খেলার খুব একটা ইচ্ছা আমার ছিল না, ভাবলাম যে খেলি, কারণ বাংলাদেশের বডি বিল্ডিংটা যেহেতু এখন একটু ডাউনে আছে,
তা আমি যদি খেলি, আমার যে ফ্যান ফলোয়ার্সটা আছে এবং ফিটনেস ইন্ডাস্ট্রির জন্য আমি দেশের বাইরে আছি, যেখানে আছি কাজ করে যাচ্ছি, যাবো দুবাই আপনি ইনশাল্লাহ। ট্রেনার হিসেবে আছেন? হ্যাঁ, দুবাইতে কোচ হিসেবে ছিলাম। ওকে। তো এটা যদি খেলি তাহলে এই শোটার হাইপ আরো অনেক বেড়ে যাবে। সেই জন্য আমার দেশের বডি বিল্ডিং এর খাতিরে হলে আমার এখানে যাওয়া উচিত। আমি এটা চিন্তা করে এখানে আসলাম এবং আসার সাথে সাথেই এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি দেখেছেন হয়তোবা এই শোর হাইপ এখান থেকে এখানে উঠে গেছে জাস্ট বিকজ অফ মি। তো সেটার জন্য কিছুটা হলেও মন খারাপ হয়েছে। এখন আপনার জায়গা থেকে আপনি জাস্ট বলতে পারেন একজন পার্টিসিপেন্ট হিসেবে যে অসঙ্গতিগুলো কোথায় ছিল? অসঙ্গতিগুলো আমি কিছু নোট করে নিয়ে হ্যাঁ, এসেছি, প্লিজ আমি সেগুলো বলবো। তারপর আমি আমার জাজমেন্টের যে ক্রাইটেরিয়া আছে ইন্টারন্যাশনাল, সেটাও আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে। প্রথম অসঙ্গতি হলো টাইমিং নিয়ে। প্রথম দিনের টাইমিং যেটা ছিল সেটা ওরা চাইলেই প্রথম দিনের ক্যাটাগরিগুলোর প্রাইজ মানি প্রথম দিন শেষ করে দিতে পারতো। ওকে। দ্বিতীয় দিন তারা যে টাইম দিয়েছে সেই টাইম মতো খেলা মানে শেষ করতে পারেনি। যেমন আমাদের ক্যাটাগরির টাইম দিয়েছিল 1টা, তো আমার সেই ক্যাটাগরির 5টার পরে হয়েছে ক্যাটাগরি। আচ্ছা। আপনি এই সময়ে প্রত্যেকটা বডি বিল্ডারদের কি পরিমাণ কষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না। আমার 2বার মাসেল ক্র্যাম্পে আমি শুয়েছিলাম, দাঁড়াতে পারিনি। ওহো। ওয়াটার অফ থাকে, সল্ট কম থাকে। রাইট। এই সময় ইভেন বডির এমন কন্ডিশন হয় আপনি ফেইন্ট হয়ে যেতে পারেন, আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। এখানে যারা অ্যারেঞ্জে ছিল তারা সবাই কিন্তু বডি বিল্ডিং এর সাথে জড়িত, তাদের এই বিষয়গুলো মানে মাথায় রাখা উচিত ছিল। এই ধরনের কষ্ট বডি বিল্ডারদের দেওয়া উচিত হয় নাই। তারপর আমি বলবো যে 27 তারিখের গেম তারা 28 তারিখে নিয়ে গেছে। ওভারঅল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল 5টা মানে 7টা 8টার দিকে, কিছুটা লেট হতে পারে, বাট তারা 1টার পরে নিয়ে গেছে। ওকে। তো দর্শক যারা ছিল তারা তো ভীষণ হতাশ, তারা অনেকে চলে গেছে, বিভিন্ন ঢাকার বাইরে থেকে এসছে, দূর দূরান্ত থেকে এসছে, তারা এখানে গাড়ি কীভাবে পাবে, চলে যাইতে হবে, এটা একটা ব্যাপার। তারপর আরেকটা ব্যাপার হলো প্রাইজ মানি ব্যাপারেও বলবো, কারণ প্রাইজ মানি এখানে তারা যে অ্যানাউন্সমেন্ট ছিল সেটা সেভাবে দিতে পারেনি। আচ্ছা। হ্যাঁ, প্রাইজ মানি নিয়ে দেখলাম অনেক কথাবার্তা। চ্যাম্পিয়নদের জন্য, বডি বিল্ডিং এর চ্যাম্পিয়নদের জন্য ছিল বাইক, সেটা তারা দিয়েছে। সেকেন্ড প্লেস যারা করেছে, রানার আপ যারা হয়েছে তাদের জন্য বাইক ছিল, ওকে, সেটা দেয়নি, তারা দিয়েছে টিভি। ওকে। থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ প্রত্যেকের জন্য প্রাইজ মানি ছিল, ক্যাশ অ্যাওয়ার্ড, সেটাও তারা দেয়নি। স্টেজে একটা ক্যাশ অ্যাওয়ার্ডের বোর্ড তো দেবে, সেটা তারা দেয়নি। ওহো, এগুলো নিয়ে প্রতিশ্রুতি দিয়ে এগুলো না করলে তো এটা বিপদ ঘটে যাওয়ার কথা। একবার তোমরা দেখলাম ব্লেন্ডারে লাথি দিয়ে দিলে বিপদ। সো এটা দেয়নি। আরেকটা বিষয়, দর্শকদের জন্য একটা র্যাফেল ড্র ছিল, যেটাতে একটা বাইক ছিল প্রাইজ, সেটা তারা করেনি। দর্শকরা ভীষণ হতাশ। জাজিং এর বিষয়ে আসলে ইন্টারন্যাশনালি আইএফবিবি, ফেডারেশন অফ বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস যে ক্রাইটেরিয়াতে জাজিং করে ওভাবেই করা উচিত আমাদের জাজমেন্টটা আসলে। তো ওভাবে করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে জাজমেন্টে এমন লোকজনদের বসতে হবে যাদের, আমি একটু নোট করে নিয়ে আসছি, আমি একটু বলতে চাই। এখানে স্পন্সরদের ইনফ্লুয়েন্স, জাজদের পছন্দের প্লেয়ার, জাজদের স্টুডেন্ট, পার্সোনাল রিলেশনশিপ, স্পন্সরদের ইনফ্লুয়েন্স, জেলাসি থাকা ঠিক হবে না। এটা ঠিক হবে না, কারণ এখানে এরকম ঘটে গেছে। আচ্ছা, স্পন্সরশিপে আছে, তারা জাজমেন্টে বসছে। আবার একটা জুরি বোর্ডও ছিল। ইন্টারন্যাশনাল গেমগুলোতে আসলে সেকেন্ড জাজ প্যানেল থাকে, জুরি বোর্ড থাকে না কোনো। যেহেতু এটা প্রাইভেট গেম, এটা তারা করতেই পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইন্টারন্যাশনাল জাজিং ক্রাইটেরিয়া অনুযায়ী জাজিং হওয়া উচিত, পয়েন্টগুলো দেখে তারপর মার্কডাউন করা উচিত। ওভারঅল জাজিং আরও ভালো হতে পারতো। কি জাজিং ক্রাইটেরিয়া? মাস্কুলারিটি, অ্যামাউন্ট অফ ভিজিবল মাসেল, সাইজ, ওভারঅল স্ট্রাকচারস অ্যান্ড সাইজ। এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যে ক্রাইটেরিয়াতে জাজমেন্ট করা হয়। এইগুলো কি এই বিডি মাসল শোতে পারফেক্টলি করা হয়নি বলে আপনি মনে করছেন? করা হয়নি বলে মনে করছি আমি। ওকে। ফুলনেস, রাউন্ডনেস, ডেন্সিটি, মাসেল থিকনেস, কন্ডিশন, the definition or separation of individual muscles and muscles groups, separation between groups, একটা মাসেল গ্রুপ থেকে আরেকটা মাসেল গ্রুপ সেপারেটেড হতে হবে। ওকে। তারপর স্ট্রাইশনস, লাইন্স উইদিন দ্য মাসেল গ্রুপস, আপনার প্রত্যেকটা মাসেলের ফেদার এবং ফাইবার দেখা যাওয়া হবে, সেটা দেখা যেতে হবে। তারপর ভাস্কুলারিটি, অ্যাপিয়ারেন্স অফ ভেইনস ভিজিবল হতে হবে। রাইট।
তারপর এবার আসি সাইজে, ওভারঅল সাইজ অফ ফিজিক অফ পার্টস অ্যান্ড অর ফিজিক রিলেটিভ টু দ্য কম্পিটিটরস হাইট অনুযায়ী তার যতটুকু মাসেল থাকা দরকার ততটুকু থাকতে হবে। কোনো মাসেল ওভার ডেভেলপ, কোনো মাসেল আন্ডার ডেভেলপ থাকলে হবে না। এবং একটা জাজকে নিশ্চয়ই এটা প্রপারলি বুঝতে হবে এবং সেটা বোঝার জন্য যেটা তাদেরকে করতে হবে, আমাদের জাজমেন্টে যারা আছেন তারা ইন্টারন্যাশনাল মানের জাজমেন্ট এখনো করতে শিখে নাই। কারণ এজন্য তাদেরকে যেটা করতে হবে, ইন্টারন্যাশনালি কোনো জাজকে এনে তাদেরকে সেই অনুযায়ী এটা একটা লার্ন করতে হবে, ট্রেন আপ হতে হবে। তাহলে তারা, আমাদের দেশে অনেক প্লেয়ার ইন্টারন্যাশনালি গেম খেলতে যাচ্ছে কিন্তু তারা ভালো রেজাল্ট করছে না, কেন? জাস্ট বিকজ অফ আমাদের জাজমেন্ট। কারণ আমাদের জাজমেন্টে তারা বেস্ট, ওখানে যাওয়ার পর টপ 6 ফিনিশ করতে পারছে না। ওকে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওকে। আমাদের জাজমেন্টে যখন তারা সেই লেভেলের বডি বানাবে, তারা যখন ভালো করবে, ওখানে গিয়েও তারা তখন ভালো করবে। আমি একটু ছোট করে বলতে চাই, আপনার শুধু সাইজ থাকলেই হবে না। কিছুদিন আগে আর্নল্ডের নামে একটা খেলা হয় ইন্টারন্যাশনাল, আর্নল্ড ক্লাসিক, যেটা আর্নল্ড ক্লাসিকে আপনার কিছুদিন আগে লাস্ট ইয়ার অলিম্পিয়া যে হয়েছিল ডেরেক, তারপর স্যামসন দাউদা, ও অলিম্পিয়া হয়েছিল। আরেকজন আছে অ্যান্ড্রু জ্যাক্ট। তো ওদের স্যামসন দাউদা এবং অ্যান্ড্রু জ্যাক্টের হাইট 5'11", বাট ডেরেকের হাইট 5'6", বাট ডেরেক চ্যাম্পিয়ন হয়েছে। কারণ সে কিন্তু, হ্যাঁ, এবং ওদের থেকে কম করে হলেও 15-20 কেজি কম, জাস্ট বিকজ অফ অল ক্রাইটেরিয়া সে অ্যাস্থেটিকনেস দেখাইছে। এটা একটা রিজন। আপনার যে একটা বড় বডি হয়ে গেল, বড় সাইজ নিয়ে আপনি স্টেজে উঠছেন, সেটা যে আপনি চ্যাম্পিয়ন হয়ে যাবেন সেটা না। ট্রু